শিক্ষকদেরকে আজকে মার খেতে হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে, মাথা ফাটছে, শিক্ষকদের কাছে তুলে নিয়ে চলে যাচ্ছে। আজকে কোন বাংলাতে আমরা আছি? আমরা কোন বাংলাতে বসবাস করছি যেই বাংলায় শিক্ষকরাও নিরাপদে নাই? ভাই আপনারা বলুন, আমরা কোন সমাজে পৌঁছেছি? আমাদের কথা বাদ দিন, আমরা বিরোধী রাজনীতি করছি, ধরবে, জেলে দেবে, এ করবে। 18খানা মতো কেস আমার নামে হয়ে গেছে, 18টা। বুঝতে পেরেছেন তো? কথায় আছে না, দেখবেন গ্রাম্য এলাকাতে এটা বেশি চলে, যে জন্ডিস হলে আগে একটা দিত, এখন মালা দেয় কি? এখানে আছে, এখন সব আপডেটেড হয়ে গেছে না? আছে আছে তো মালা দেখবেন জন্ডিস হলে মালা দিত। মালাটা যত বড় হবে, পায়ের দিকে যখন নেমে যাবে, তার মানে তার জন্ডিস ভালো হয়ে গেছে। তো আমার ওই রকমই আমি ভেবে নিলাম, আমার এখন মালা দিচ্ছে, এই একটা করে কেস, একটা করে গোলাপ ধরছি। 18টা দিয়েছে মানে আমার মালা বড় হচ্ছে, যখন পায়ের কাছে নেমে যাবে জানবো আমি নেতা হয়েছি, তখন ও কেস দিয়ে যাক আমাকে। তো ও নিয়ে আমি ভাবি না। কিন্তু আপনারা বলুন, বিরোধী পিটিয়ে লাল করে দিচ্ছে, করছে, হ্যান করছে, ত্যান করছে। আমার আফতাব বলল বাস্তব কথা, আপনার যেটা ঘটনা ঘটেছে আপনাদের শ্যামপুরে, কোনোদিন কাঙ্ক্ষিত নয়, কোনোদিন এর ঘটনা আমরা বিরোধিতা করি। একটা ঘটনা ঘটেছে, একটা ছবিকে রাখাকে কেন্দ্র করে হয়েছে, সেখানে বসে আলোচনা করে মীমাংসা করতে হবে। এটা সুষ্ঠু সমাজের কথা। ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে রেখেছে, হ্যান করেছে, কাছে অন্যায় করেছে, তাই আইন আদালত বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি পাবে। এটা হচ্ছে সিস্টেম, কিন্তু এটাকে ব্রেক করা হচ্ছে। যাক, আমি আফতাব আমরা ফোন করে যাতে আমাদের যেখানে যেখানে পরিচিত আছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তার চেষ্টা করলো। 1 নম্বর আসামি হিসাবে আফতাবকে দান করিয়ে দিল। কি হয়েছে? জামিন নিয়েছি। আমি বলতে পারতাম যে পুলিশ অফিসারগুলো, আমি নাম বলবো না, যারা আমাকে ফোন করে বলেছিল একটু দেখুন, চেষ্টা করুন যাতে কন্ট্রোল করা যায়। আমরা সবসময় শান্তির পক্ষে থাকি, চেষ্টা করেছি। তাকে কিন্তু আমি তাকে ঘুরিয়ে ফোন করে বলিনি যে আমরা থামালাম, চেষ্টা করলাম যতটা থামানো যায়, আর যে ওখানে মুখ্য ভূমিকায় ছিল তাকে 1 নম্বর অ্যাকিউজড করে দিলেন। আমি কিন্তু ওটা বলিনি। কেন বলিনি বলুন তো? এক মাগে শীত যায় না। ও বেটা যত বড়ই অফিসার, আমার অফিসার হয়তো শুনতে পারে, সে যত বড়ই অফিসার হোক না কেন, ওকে নওশাদ সিদ্দিকীকে, আফতাবদেরকে প্রয়োজন ওকে হবেই হবে। আমি এটাকে চাই। কেন? আমরা তো সবসময় হিংসাকে আটকানোর জন্য তৎপর। ভোট পাবো কি পাবো না সেটা নিয়ে আমরা ভাবি না, আগে হিংসাকে আটকাতে হবে। তাহলে আর বাকি তো দেখিছি আমরা, রাজনৈতিক কারবারিরা ভোটের জন্য ও বাবা মাকেও রাস্তায় নামিয়ে দেবে এরা। সুতরাং আমাদেরকে হবে, তখন এর জবাবটা আমি দেবো, কিভাবে দিতে হয় সেটা আমি দেবো। আমাদেরকে বাদ দেন, শিক্ষকদেরকে আজকে মার খেতে হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে, মাথা ফাটছে, শিক্ষকদের কাছে তুলে নিয়ে চলে যাচ্ছে। আজকে কোন বাংলাতে আমরা আছি? আমরা কোন বাংলাতে বসবাস করছি যেই বাংলায় শিক্ষকরাও নিরাপদে নাই? কার হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি? আজকে কি শিক্ষকদেরকে ওখানে গিয়ে আন্দোলন করতে হতো যদি না তাদের চাকরিগুলো বিক্রি হতো? দুর্নীতি করেছে বলে সবাই বাতিল হয়েছে। বুঝতে পারছেন ভাই? প্রথম তো রাজ্য সরকারের দুর্নীতির জন্য, বঞ্চনার জন্য আজকে তাদেরকে রাস্তায় বসতে হচ্ছে। দ্বিতীয়, তারা যখন রাস্তায় বসছে তাদের উপর আক্রমণ করেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা তো সহজ ব্যাপার। যারা কোর্ট বারবার বলেছে কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দাও, তাদেরকে বাদ দিয়ে দেবো। যারা বৈধ পন্থা অবলম্বন করে, সে রামের ছেলে হতে পারে, রহিমের ছেলে হতে পারে, আমার দেখার দরকার নাই। যদি মনে করেন নওশাদ সিদ্দিকী রহিমের ছেলে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, চুপ করে থাকবো, আমি কিন্তু চুপ করে থাকবো না ভাই। ও রহিমের ছেলেকেও আমি ছাড়বো না, রামের ছেলেকেও ছাড়বো না। বৈধের পাশে থাকবো, অবৈধের বিরুদ্ধে লড়াই আমার। বৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তারা চাকরি করবেন, অবৈধ পন্থাতে যারা ঢুকেছে তাদের বাতিল হবে। কোর্ট বারবার কথা বলছিল, কিন্তু একটা আইনের ভাষায় কি আছে জানেন? যে 100 জন অপরাধী ছাড় পেয়ে যাবে, একজন না নিরাপদ না অপরাধী হয়ে যায়, মানে একজন ভালো মানুষ অপরাধী না হয়ে যায়, তাতে 100 জন অপরাধী ছাড় পেয়ে পাবে। মমতা ব্যানার্জি সরকার ভেবেছিল এই ফর্মুলাটাই কাজে লাগিয়ে দেব, অর্থাৎ 26,000-এর মধ্যে 12,000 মতো চুরি করে, টাকা দিয়ে, পা টিপে, পা জুতো চেটে, যাই হোক চাকরি পেয়েছে।
ওই এমন দুধার পানিকে ঘেঁটে দেবো, এরা বার করতে পারবে না। তাহলে বলবে আইনের ভাষায় যারা নিরাপরাধ তারা না বাতিল হয়ে যায়, তাহলে সবাই চাও কাউ বাতিল হবে না, এই হয়তো ভেবেছিল। আর ওরা ভেবে পায়নি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে সমস্ত প্যানেলটাই বাতিল করে দেবে। এখন কি যে রিভিউ পিটিশনে গেছে, আমি আপনাদের বলে যাই, রিভিউ পিটিশন তো জজেদের ওপরে নির্ভর করছে, আমার ওপরে নয়। কিন্তু আমাদের দেশের সুপ্রিম কোর্টের যদি আপনি লিস্ট দেখেন, আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে যত রিভিউ পিটিশন হয়েছে তা পার্সেন্টেজ দেখলে বুঝতে পারবেন এই রিভিউ পিটিশন টিকবে না, 31শে ডিসেম্বরের পরে সব কুল্লু খালাস হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তাহলে এর দায়টা কে নেবে? রাজ্য সরকার। তো এত হই হই করার কিছু দরকার ছিল না, এখনো নাই। শুধু ওএমআরসির যে 22 লক্ষ আছে পাবলিক ডোমিনে আপলোড করে দিই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভাই কতজনের কাছ থেকে মাল নিয়ে তুমি চাকরি দিয়েছ সেইগুলোকে বাদ দিয়ে দাও। এইটুকু করে দিলে আপনার আমার বাড়ির যেটা শিক্ষিত ছেলে, মেধাযুক্ত ছেলে, যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাহলে সে আবার চাকরিতে জয়েন করবে। কেন করছে না? এটা ইজি কাজ তো, কেন করছে না? না করার কারণটা হচ্ছে এই কালীনগরের কথা বলছি, এখান থেকে তো 6তে চাকরি বিক্রি হয়েছে। উলিবেড়িয়া থেকে চাকরি বিক্রি হয়েছে তো ভাই, উলিবেড়িয়ার কাছাকাছি মেদিনীপুর আর চাকরি বিক্রি হবে না? হ্যাঁ, মেদিনীপুর কেন বলছি বুঝতে পারছেন তো? তো কথা হচ্ছে আপনার চাকরি বিক্রি হয়েছে, 15 লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছে। যে এখানকার টাকাটা তুলেছে সে ক টাকা পেয়েছে ভাই? 1 লাখ টাকা খুব বেশি হলে, বাকি 14 লাখ এ ঘাট হোকাট করতে করতে ঘাটে গিয়ে ঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে। সেই ঘাট থেকে টাকা কোথায় আছে? ইউক্রেন, রাশিয়া, বেলজিয়াম, আপনার আবুধাবি, শারজা, দুবাই সব চলে গেছে, ওখানে বিজনেসে চলে গেছে। বুঝতে পারছেন? এবার বলুন, আপনার এলাকার যে 15 লক্ষ টাকাতে চাকরি করছিল তাকে যদি বাদ দেওয়া হয়, সে তো গিয়ে আগে কাকে ধরবে? যাকে 15 লাখ টাকা দিয়েছে, বলবে এই দেখ আমার চাকরি বাতিল হয়ে গেছে, টাকা ফেরত দে আমার। যখন আছে সে কত টাকা ফেরত দিতে পারবে? সে তো 1 লাখ টাকা এনজয় করেছে, বাকি 14 লাখ তো পাঠিয়ে দিয়েছে। খেয়ে খুব বেশি হলে মেরে কুটে 1 লাখ পারবে, 14 লাখ দাঁত দেওয়ার ক্ষমতা আছে? আর সে তো যে টাকা 15 লাখ দিয়েছে সে অন্য কাউকে কি চিনবে ভাই? আমি তোমার হাতে 15 লাখ দিয়েছি, তুমি আমাকে 15 লাখ ফেরত দাও, নাহলে পিঠের চামড়া তোমার তুলবো আমি। যখন এর পিঠের চামড়া তুলতে যাবে, মারের চোটে বাপের নাম বেরোবে কি ভাই? তাহলে বড় নেতার নাম হক মুখ দিয়ে বেরিয়ে যাবে। বড় নেতার বেরোতে বেরোতে টপ লেভেলের অনেক নেতাদের নাম বেরিয়ে যাবে, তখনই তো ঘেটে ঘ হয়ে যাবে। চোর 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 চারিদিকে হবে, বেরোতে পারবেন এ বাড়িতে চাকরি চোর চাকরি চোর। এখন যে বলছে সব ভাষা ভাষা বলছে, যে ও টাকা নিয়েছে চাকরি, ও টাকা নিয়েছে, ভাষা ভাষা বলছে। আমি বলছি চাকরি চুরি করেছে, কিন্তু আমি কিন্তু কারো নাম বলতে পারছি না। কারণ কেন? যে চাকরিটা যে কিনেছে সে তো বলতে পারছে না যে আমি ওকে 15 লক্ষ টাকা দিয়েছি। সে যদি বলে দেয় আমি অমুককে 15 লক্ষ টাকা দিয়েছি, আমি কাল থেকে বলতে শুরু করতে দেবো, কারণ আমি ওর রকম প্রমাণ তো ভাই অমুক জন আমাকে বলতে বলেছে, ও নিজে সাক্ষী। তো ওই হচ্ছে বড় নেতাদের নাম বেরোবে, জেল জরিমানা হবে, জেলে বসতে হবে। সেই জন্য কেন বাবা আমি আমার বড় নেতাদেরকে মারবো, অর্থাৎ ডুবিয়ে দেবো? থাক বাবা, ওদের বাঁচিয়ে নেবো। তাহলে কি করতে হবে? ভালো যে আপনার আমার বাড়ির ছেলেগুলো যেটা যে 10 লাখ 15 লাখ টাকা প্রয়োজন নয়, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদেরও নৌকাটা উল্টে দিল। পাশেই তো আপনাদের গঙ্গা নদী, তো ওই উল্টেছে, যখন ঝড় উঠেছে ভালো খারাপ বাঁচে না, ওই ধরে পুরো নৌকা উল্টে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। তা আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে মেধাযুক্ত ছেলেদের পাশে থাকতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, রাজ্য সরকারকে প্রেসারে রাখতে হবে, অবিলম্বে 22 লক্ষ ওএমআরশিট পাবলিশ করুক, এবং সাথে সাথে যারা অবৈধ পন্থা অবলম্বন করেছে তাদেরকে বাদ দিয়ে যাদের যোগ্যতা আছে, যাদের মেধা আছে, যারা বাবার পয়সা দিয়ে সঠিকভাবে পড়াশোনা করে যারা চাকরি উপযুক্ত হয়েছিল এবং চাকরি পেয়েছিল, তাদেরকে পুনরায় স্কুলে পাঠানো হোক। এই আওয়াজ আমাদের প্রত্যেককে তুলতে হবে। মাথায় থাকে জানো, থাকবে তো ভাই? দেখুন, যদি আজকে আমরা স্কুলে যারা যুক্ত অক্ষর বানান করতে পারেনি, সে এখন টিচার হয়ে গেছে, বলেন আপনার আমার ছেলে কি হবে? কি হবে বলেন? ভবিষ্যৎ ধ্বংস। তাহলে টিচারগুলো তো ভালো থাকতে হবে। আপনি ভাববেন না যে ওর কার ছেলে চাকরি পেয়েছে না পেয়েছে দেখার দরকার নেই। কার ছেলে চাকরি পেয়েছে তার থেকে বড় কথা আপনার ছেলে কিন্তু গিয়ে এখানে তার কাছ থেকে পাঠটা নেবে। মাথায় থাকে জানো? তাহলে কেমন টিচার আপনাকে একটু দেখে নিতে হবে।
এটা মাথায় যেন থাকে যে পরের ছেলে পরমানন্দ বলে ছেড়ে দিলে হবে না, আপনার ছেলে ওখানে পড়বে। এটা মাথায় যেন আপনাদের থাকে, এটা মাথায় রাখবে।